হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন অপেক্ষার পর ফাইনালি ধুরন্ধর দ্য রিভেঞ্জ রিলিজ হয়েছে। ধুরন্ধর ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম কিভাবে ইন্ডিয়ান এজেন্ট হামজা আলী পাকিস্তানে ঢুকে গ্যাংস্টারদের দলে মিশে যায় আর সেই দলেরই বস অর্থাৎ রায়মান ডাকাতকে প্ল্যান করে মেরে ফেলে। আসলে ইন্ডিয়ার প্ল্যানই ছিল পাকিস্তানের বড় বড় আতঙ্কবাদী দলগুলোকে ভিতর থেকে ধ্বংস করা, যা শুরু হয়ে যায়। আর সেকেন্ড পার্টে আমরা জানতে চলেছি এরপর কি হয়েছিল। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যারা ফার্স্ট পার্টটি দেখোনি তারা অবশ্যই আগে সেটা দেখে নিও। আর রিকোয়েস্ট রইল এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, কারণ এই মুভিতে যেমন ভরে ভরে টুইস্ট রয়েছে সেরকমই ইমোশনাল করে দেওয়ার মতো সিনও রয়েছে। এছাড়াও এটি একটি ব্রুটাল টাইপ মুভি। এই মুভির অ্যাকশন পার্টগুলো এতটাই ভয়ানক যেটা আমাকে হলিউডের কথা মনে করিয়ে দেয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। মুভির স্টার্টিং এ আমরা হামজা অর্থাৎ জসরিতকে দেখতে পাই। জসরিত পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামের ছেলে। তার ফ্যামিলি বলতে বাবা মা আর দুই বোন আছে। জসরিতের ঠাকুরদা আর বাবা দুজনেই ইন্ডিয়ান আর্মিতে ছিল, তাই জসরিতেরও ইচ্ছে আর্মিতে জয়েন করবে। এখানে দেখা যায় জসরিত কতটা সাদাসিধে যখন তাদের ফ্যামিলি পিকচার নেওয়া হচ্ছিল। এরপর দেখি জসরিত যখন রামগড় পোস্টে মিলিটারি ট্রেনিং নিচ্ছিল তখন একটি ছোট্ট জমির বিবাদের জেরে বিধায়ক সুখবিন্দর এবং তার পরিবারের 12 জন সদস্য জসরিতের বাবাকে আধমারা করে তারই জমিতে ফাঁসি দিয়ে দেয়। এরপরেও তাদের স্বাদ মেটে না। 12 জন মিলে জসরিতের বোন হার্লিন ও জসলিনকে ধর্ষণ করে। তারা হার্লিনকে মেরে দেয় আর জসলিন তখনও তাদের হাতে অত্যাচারিত হচ্ছিল। এই অবস্থায় জসরিতের মা সুখবিন্দরের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতে যায়, কিন্তু যেহেতু সে একজন এমএলএ ছেলে ছিল পুলিশ তার কমপ্লেন নোটই করে না। এদিকে দেখি জসরিত এই খবর পেয়ে ছুট্টে বাড়িতে ফিরে আসে এবং তার বন্ধু গুরবাজকে নিয়ে আতিফ আহমদের সাথে দেখা করতে এলাহাবাদে চলে যায়। গুরবাজের বাবা আসলে পাঞ্জাবের বিভিন্ন ড্রাগস ব্যবসার সাথে যুক্ত এবং উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিফ আহমদের কাছ থেকে ড্রাগস কিনত। গুরবাজ এখানে ড্রাগসের সাথে একটি AK-47 আর কিছু ম্যাগাজিন অর্ডার দেয়। আতিফ জানতে চায় কেন তার এগুলো দরকার। গুরবাজ বাহানা দিয়ে বলে তার বাবা নিয়ে যেতে বলেছে, যার পর সব মেটেরিয়াল তাদের হাতে পেয়ে যায়। গুরবাজ আসলে জসরিতের জন্য বন্দুকটি কিনেছিল যাতে সে সুখবিন্দরের বাড়ি থেকে তার বোনকে উদ্ধার করতে পারে আর তার প্রতিশোধ দিতে পারে। গুরবাজ তার বোনকে ভালোবাসতো, তাই সে জসরিতকে বলে তার বোনকে নিয়ে এলে সে তাকে বিয়ে করবে। তারা সুখবিন্দরের বাড়ির সামনে এলে গুরবাজকে চলে যেতে বলে, সে একাই যাবে। যার পর জসরিত বন্দুকটা নিয়ে সুখবিন্দরের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে, যেখানে তাদের ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। জসরিত সোজা সুখবিন্দরের কাছে গিয়ে তার বোনের ব্যাপারে জিজ্ঞেস করে। সুখবিন্দর তাকে কিছু না বললে ধারাধার তার উপর গুলি চালিয়ে দেয়। সাথে সেই 12 জনকেও খুঁজে খুঁজে মারতে থাকে যারা জসরিতের বাবাকে মেরেছিল আর তার বোনদের উপর অত্যাচার করে এক বোনকে মেরে ফেলেছিল। এরপর আমরা দেখি সে তার বোন জসলিনকে খুঁজে পায়। তাকে সুখবিন্দর বন্দি করে রেখেছিল। তার বোন যখন দাদাকে দেখতে পায় তারা কষ্টে ফেটে পড়ে। এরপর নেক্সট সিনে আমরা দেখি জসরিত আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, কারণ সে একসাথে এতজনকে মেরেছিল যে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু সেটা কেন করেছিল সেটা সেখানের কেউ বুঝতেই চায় না। যে একদিন আর্মি হতে চেয়েছিল সে আজ দুনিয়ার চোখে একজন আসামি। আইন তার ওপর ন্যায় বিচার করেনি। জেলে যাওয়ার আগে জসরিত তার মা এবং বোনের সাথে দেখা করে। সে গুরবাজকে তার বোন জসলিনের সাথে বিয়ে করতে বলে আর তার মায়ের খেয়াল রাখতে বলে। গুরবাজও জসরিতকে কথা দেয় যে তার মা আর বোনকে সে দেখে রাখবে। এরপরে দেখি 2002 সালে যখন জসরিতকে এক জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল, রোডের মাঝে কিছু লোক পুলিশের গাড়িতে অ্যাটাক করতে শুরু করে আর জসরিতকে কিডন্যাপ করে নেয়। এরপর আমরা জানতে পারি কাজটি করেছিল অজয় সানিয়াল। জসরিত প্রথমবার অজয় সানিয়াল এবং বনসালের সাথে দেখা করে, যেখানে তারা জসরিতকে বলে তারা তাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু বিনিময়ে এজেন্ট হতে হবে এবং পাকিস্তানে গিয়ে তাদের মিশন সম্পূর্ণ করতে হবে। এখন জসরিতের কাছে একটি সুযোগ ছিল যেখানে সে দেশের জন্য কিছু করতে পারত, কারণ তার বাবা এবং দাদা দুজনে আর্মিতে ছিল। যার পর সে নিজেও আর্মি হওয়ার স্বপ্ন দেখেছিল, বাট তার সাথে যা হয়েছে তারপর সে দেশের জন্য আর কোনো কাজ করতে চায় না। এই কথা শুনে অজয় সান্যাল তাকে বলে মরতে তো সবাইকে একদিন হবেই, বাট সেটা যেন সম্মানের হয়। অজয় স্যারের বিশ্বাস ছিল যে এই ছেলেটিই পারবে, এই সেই ছেলে যে তার মিশন সাকসেস করার ক্ষমতা রাখে। তাই অজয় স্যার তাকে বোঝায় আর এমন একটা কথা বলে যার পর হামজা রাজি হয়ে যায়। কথাটা ছিল, তোমার ভিতরে যে বারুদ ভরে আছে তার জ্বালানো চিঙ্গারি আমার কাছে, ঘায়েল হো ইসলিয়ে ঘাতক হো। অজয় সানিয়াল তাকে কথা দেয় যে তিনি তার মা এবং বোনের জন্য সরকারের কাছে কিছু সুবিধা আপিল করবে, তাদের কোনো রকম অসুবিধা হবে না।
যার পর জাসক্রিতে ট্রেনিং শুরু হয় এবং 2 বছর ধরে সে খুব হার্ড ট্রেনিং এর মধ্যে দিয়ে যায়। আর সেখানে জাসক্রিত থেকে হামজা নামে পরিচিত হয়। এদিকে দেখি পুলিশ সুরক্ষায় থাকাকালীন জাসক্রিতকে অপহরণ করা হয়েছিল। এই অজুহাতে তার বোন এবং মাকে সরকার থেকে প্রতি মাসে 30,000 টাকা 36 বছর অবধি দেওয়ার ব্যবস্থা করানো হয়। এখন হামজা দুবাই থেকে করাচির জন্য রওনা দেয়। সেখানে পৌঁছে এক জুস বিক্রেতা আলমের সাথে দেখা করার কথা ছিল। এর আগে অজয় স্যার বলেছিল তাদের সেখানে আরো একজন এজেন্ট আছে যার পরিচয় সে কোনোদিনও নাও জানতে পারে, বাট সে তাকে সব সময় সাহায্য করবে। এই এজেন্ট সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এরপর সিন শিফট হয় 2009 সালে, যেখানে হামজা আলমকে এই সব কিছু বলছিল। আমরা জানি হামজা রহমান ডাকাতকে মেরেছিল আর সেখানে আসলামের নাম চাপিয়ে দেওয়া হয়। ফলে রহমানের ভাই উজেন আসলামের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তবে রহমানের ডেথের পর লেয়ারিতে বেশ কয়েকটি ছোট ছোট দল জেগে ওঠে। তাদের মধ্যে সবচেয়ে বড় দলের নাম ছিল আরশাদ পাপ্পু। সে লিয়ারি শাসন করতে চেষ্টা করে। এদিকে হামজা আরশাদ পাপ্পুর এক ঘনিষ্ঠ সহযোগী রিজওয়ানকে উজেরের কাছে নিয়ে আসে। হামজা জেনে গেছিল রিজওয়ানও একজন ভারতীয় এজেন্ট যে আরশাদ পাপ্পুর দলে ছিল। রিজওয়ান উজেরকে বলে যে আসলামের সাথে রহমানের মৃত্যুর ঘটনায় আরশাদ পাপ্পু জড়িত। এই কথা শুনে উজের ও হামজা পুরো এলাকায় আগুন লাগিয়ে দেয়। আরশাদ পাপ্পু এবং রহমানের মধ্যে তুমুল যুদ্ধ চলতে থাকে। এই সবকিছু দেখেও আসলাম শান্ত ছিল। আরশাদ পাপ্পু লুকিয়ে ছিল এবং হামজা চাইছিল যে সে বেরিয়ে আসুক। এখানে হামজা শ্বশুর জামিলি একটা গেম খেলে। আরশাদ পাপ্পু তাকে ফোন করলে সে জানায় হামজা তার সাথে ঠিক তেমনই বিশ্বাসঘাতকতা করেছে যেমনটা ওর সাথে হয়েছে। হামজা এখনো রহমানের হয়ে কাজ করে। সে তাকে চিন্তা করতে বারণ করে, তাকে এমন এক জায়গায় পাঠিয়ে দেবে যেখানে কেউ তার ক্ষতি করতে পারবে না। আরশাদ পাপ্পু রাজি হয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে হামজা আর উজেন তার জন্য অপেক্ষা করছিল। পৌঁছানো মাত্রই তার সামনে থাকা একজনকে তারই চোখের সামনে খুবই ভয়ানকভাবে মেরে ফেলে। তারপর দেখি আরশাদ পাপ্পুকে গাড়িতে বেঁধে তারা সবার সামনে কলোনিতে ঘোরাচ্ছে। এরপর এক জায়গায় দাঁড়িয়ে কাউকে সেখান থেকে নড়তে বারণ করে। আর উজের তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ কিভাবে নিয়েছে তা সবাইকে দেখানোর জন্য আরশাদ পাপ্পুর গলাটা 3 থেকে 4 কোপে কেটে বাদ দিয়ে সেটা দিয়ে ফুটবল খেলতে শুরু করে। এইবার টার্গেট করে আসলামকে, বাট তার উপর বড় বসের হাত ছিল, তাই এখন তাকে কেউ ছুতে পারবে না। এদিকে আসলাম ডিসাইড করে উজেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে সেখানেই তাকে মেরে ফেলবে, যার পর সে সবাইকে জানাবে অ্যাক্সিডেন্টের জেরে সে মারা গেছে। এই বিষয়টা জামিলি এবং ইকবাল দুজনেই জানতো। জামিলি হামজাকে এই কথা জানায়, তাই হামজা উজেরকে অনেকভাবে বুঝিয়ে দুবাইতে পাঠিয়ে দেয়। আসলে হামজা এটা করেছিল কারণ সে জানতো উজের চলে গেলে রহমান ডাকাতের চেয়ারে সেই বসবে, আর যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ হয়। ওইদিকে হামজা দুবাইয়ের পুলিশকে উজের সম্পর্কে সব খবর দিয়ে দিয়েছিল, যার ফলে দুবাইতে নামার পরেই পুলিশেরা উজেরকে অ্যারেস্ট করে। তখন এদিকে আমরা দেখি হামজা রহমানের চেয়ারে বসে, আর ওই চেয়ারে বসা মানে লিয়ারিতে রাজ করা। হামজা যে মিশন নিয়ে পাকিস্তানে ঢুকেছিল তাতে সে সাকসেসফুল হচ্ছিল। সে ইকবাল ও সিরানির সাথে তার সম্পর্ক আরো গভীর করে। হামজা জামিলিকে বলে তার এবার পার্টি চেঞ্জ করার সময় হয়েছে, তাই সে জামিলিকে নবাব শফিকের পার্টিতে জয়েন করতে বলে, যেটা জারওয়ারির অপোনেন্ট পার্টি। আসলে হামজা জারওয়ারিকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল, কারণ হামজা জানতো যে আসলাম জারওয়ারির নির্দেশেই 4 জন নিরীহ বেলুচ ছেলেদের মেরে তাদেরকে সন্ত্রাসবাদী বলে গণ্য করা হয়েছিল, যার পর সে সরকারের তরফ থেকে মেডেলও নেয়। হামজার কথায় জামিল নবাব শফিকের দলে যোগ দেয় এবং নবাব শফিকের সমর্থনে হামজা ইলেকশন জিতে যায়। সে এভাবে সব জায়গায় তার নিজের পাওয়ার বাড়াচ্ছিল। এদিকে সেরানি ও বেলুচদের সাথে হামজা তার রিলেশন আরো ভালো করছিল এবং রহমানের মতো সেও সের বেলুচ হিসেবে রেসপেক্ট পায়। বাট হামজার কাজ এখনো শেষ হয়নি। 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতের পিএম হলেন তখন পুরো পরিবেশটা হঠাৎ বদলে যায়। সেই সময় আমাদের দেখানো হয় ইকবালের বাবাকে, যিনি 1971 সালের সেই যুদ্ধ লড়েছিলেন যেটা বাংলাদেশ ও পাকিস্তানকে আলাদা করেছিল। ইকবালের বাবা সেই সময় বাংলাদেশি মহিলাদের সাথে খারাপ কাজ করেছিল, কিন্তু এখন ইকবাল থাকাকালীন ভারতের নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এসেছে। এর মানে হলো যে কাজগুলো এই লোকেরা এতদিন সহজে করে আসছিল সেইগুলো তারা আর আগের মতো এত সহজে করতে পারবে না, অর্থাৎ বোম ব্লাস্ট আর গুলিগালা ইত্যাদি। ইকবালের বাবা তাকে অনেকবার খোঁচা দিতে থাকে, যা ইকবাল ইগনোর করে। এরই মধ্যে ইকবালের একটি ফোন আসে যা বড় সাহেবের, যিনি হামজার সাথে দেখা করতে চেয়েছে। ইকবাল, জামিলি আর হামজা বড় সাহেবের সাথে দেখা করতে যায়, যিনি একজন খুবই পাওয়ারফুল এবং অনেক বড় মানুষ ছিল, কিন্তু লাস্ট কিছু বছর ধরে তিনি খুব অসুস্থ। এইখানে হামজা জানতে পারে যে
এই বড় সাপটি আর কেউ নয়, দাউদ ইব্রাহিম। দাউদের মতো একজন আন্ডারওয়ার্ল্ড ডন এই সবকিছুর সাথে জড়িত। এটা দেখে হামজা হতবাক হয়ে যায়। দাউদ এবং ইকবাল ভেতর থেকে ভারতকে দুর্বল করার জন্য আইএসআই অফিসারদের ভাড়া করে। দাউদ আসলে পাঞ্জাবের ড্রাগস বিক্রি করে এবং সেই টাকা দিয়েই ইকবাল ও অন্যান্যরা অস্ত্র কিনে ভারতের ওপর হামলা চালায়। এবার পাঞ্জাব থেকে কিছু লোক এখানে ড্রাগস কিনতে আসবে। দাউদ হামজাকে কাজ দেয় তাদের খাতির যত্ন করার জন্য। দাউদ জাভেদ আর খানানিকে আর্জেন্টলি 60,000 কোটি টাকা জাল নোট তৈরি করার অর্ডার দেয়, যা সে ভারতে খুব শীঘ্রই পাঠাবে এবং ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। হামজা না চাইতেও পাঞ্জাব থেকে আসা সেই লোকদেরকে আনতে এয়ারপোর্টে যায়। সেখানে যখন পাঞ্জাবের ছেলেগুলো পোর্ট থেকে বেরোচ্ছিল, তখন হামজার চোখ একটা ছেলের উপর পড়তেই সে চমকে যায়, কারণ তাদের মধ্যে হামজার ফ্রেন্ড গুরবাজও ছিল। গুরবাজ যে একসময় তার বন্ধু ছিল, বাট তার একই দশা, সে কাদের সাথে হাত মিলিয়েছে। এখন হামজার সামনে নিজের দেশের শত্রু হিসেবে দাঁড়িয়ে আছে গুরবাজ। সে শুধু সবচেয়ে ফেমাস পার্সনদের থেকেই ড্রাগস কিনছিল না, বরং সরাসরি পাকিস্তান থেকে কিনে পাঞ্জাবে বিক্রি করছিল। হামজা তো গুরবাজকে চিনে ফেলে, কিন্তু গুরবাজ বুঝতে পারে না। জহর মিস্ত্রির সিক্রেট হাউসে তাদের দেখা হয়। এটাই সেই লোক যে প্লেন হাইজ্যাকের সময় অজয় স্যান্ডালকে বলেছিল সে তার প্রতিবেশী, বাট তবুও সে তার কিছু করতে পারবে না। এখানে গুরবাজের সাথে সমস্ত ড্রাগসের ডিল করা হয়। এরপর হামজা পাঞ্জাব থেকে আসা অতিথিদের জন্য তার বাড়িতে একটি পার্টি অর্গানাইজ করে। সেখানে ইকবাল ছাড়া সবাই ছিল। গুরবাজও বেশ নেশার অবস্থায় ছিল। গুরবাজের রিকোয়েস্টে হামজা তাকে নিয়ে ওয়াশরুমে যায়। সেখানে গুরবাজ ড্রাগস নিতে নিতে হঠাৎ হামজাকে জিজ্ঞেস করে তার বাড়ির কথা মনে আছে কিনা জাসক্রিত। এটা শুনে হামজা চমকে যায়, কারণ সে ভেবেছিল তাকে সে চিনতে পারবে না। গুরবাজ হামজাকে বলে তার কি বাড়ির কথা একবারও মনে পড়েনি। জাসক্রিতের বোনকে সে বিয়ে করেছে, তাদের ছোট ছোট দুটো ছেলে রয়েছে, বাট সে জাসক্রিতের ওপর খুব রেগে গেছে, কারণ তার বন্ধু বেঁচে থাকতেও তার সাথে একবারের জন্য দেখা করেনি। যার পর হামজা গুরবাজকে বলে তার শরীরের কি অবস্থা করে রেখেছে সে। যার উত্তরে গুরবাজ বলে সে একজন বিজনেসম্যান এবং ভারত তার দেশ নয়, সে একটি স্বাধীন পাঞ্জাব চায়। তাই সে হামজাকে বলে যে যখন হামজার মায়ের অ্যাকাউন্টে প্রতি মাসে 30,000 করে টাকা আসছিল, তখন থেকেই তার সন্দেহ হয়েছিল যে হামজা মারা যায়নি। আর আজ তো প্রুফও হয়ে গেছে। সে হামজাকে বলে জেসি, আমরা একসাথে বড় হয়েছি, ভারতীয় সরকার আমাদের কিছু দেয়নি। তাই সে হামজাকে বলে তার সম্পর্কে সবাইকে বলে দেবে। যখন হামজা তাকে থামানোর চেষ্টা করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়। গুরবাজ নেশায় হামজাকে এক বিকট টাইপ কিছু দেখতে পায়, যার ফলে সে হামজাকে মারার চেষ্টা করে। এই অবস্থায় হামজা নিজেকে বাঁচাতে গিয়ে ভুলবশত গুজরাটের চোখে সিরিঞ্জ ঢুকিয়ে ঠেলে দেয়, যার ফলে তার মাথায় খুব জোরে আঘাত লাগে আর সেখানেই মারা যায়। হামজা বুঝে উঠতে পারে না এবারে সে কি করবে। আলম সেই সময় সেখানে চলে এসে এই সব দেখে ফেলে। হামজা তার টার্গেটের জন্য অনেক দূর এগিয়ে গেছিল, তাই আলম তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই সিচুয়েশনে যদি সে ধরা পড়ে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। তাই আলম গুরবাজের মৃত্যুর জন্য দায় নিজের কাঁধে তুলে নেয়, আর এও বলে দেয় যে সে একজন ভারতীয় এজেন্ট। এই কথা শুনে এএসপি উমর আলম জানতে চায় তার সাথে আর কে কে জড়িত আছে। যার পর হামজা আলমকে গুলি করে দেয়, কারণ সে জানতো এই পাকিস্তানে তাকে ভয়ানকভাবে নির্যাতন করা হবে, যার কারণে হামজা তাকে আগেই মেরে ফেলে। কিন্তু এই কাজই আসলাম এবং উমারের মনে হামজার প্রতি সন্দেহ জাগিয়ে তোলে। তারা হামজার উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়, যেটা হামজার স্ত্রী এলিনা শুনে ফেলে। ফলে এলিনার মনেও এই সন্দেহ ঢুকে যায়। তাই সে হামজার জিনিসপত্র সার্চ করতে করতে একটি ডায়েরি খুঁজে পেয়ে যায়, যার সাথে একটি লিকুইড শিশিও ছিল, যেটা ভেঙে ডায়েরিতে মিশে যায়, যার ফলে ডায়েরিতে ইনভিজিবল লেখাগুলো ভিজিবল হয়ে ওঠে। সেখানে সবার নাম লেখা ছিল যাদের মারবে হামজা। এইবার তার বুঝতে বাকি থাকে না যে হামজা একজন ইন্ডিয়ান এজেন্ট। হামজা আসা মাত্র ইয়ালিনা তার দিকে বন্দুক তাক করে। হামজা বুঝে যায় যে ইয়ালিনা তার বিষয়ে সব জেনে গেছে। তাই হামজা ইয়ালিনার কাছে এগিয়ে গিয়ে তার হাতের বন্দুকটা নিজের কপালে ঠেকিয়ে নেয়। বাট সে হামজাকে কি করে মারতে পারবে? সে তো তার ভালোবাসার মানুষ। ইয়ালিনা তার বন্দুকটা নামিয়ে দেয়, তারপর সে কান্নায় ফেটে পড়ে। যার কিছুক্ষণ পর হামজা তার পাশে ডায়েরিটি নিয়ে বসে আর বলে সে পাকিস্তানের শত্রু নয়। সে ইয়ালিনাকে বলে যে কিভাবে এই লোকেরা ভারতের বিভিন্ন হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে এবং হামজা এখানে শুধুমাত্র তাদেরকেই মারতে এসেছে। এই ডায়েরিতে তাদেরই নাম লেখা যারা সবার ক্ষতি করে গেছে। এইসব কথা শোনার পর ইয়ালিনা তাকে বলে যে যা করার তা তাড়াতাড়ি করতে, কারণ এসপি আসলাম তাকে সন্দেহ করছে। এছাড়াও ইয়ালিনা তাকে একটি শর্তে ক্ষমা করবে।
তাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এরপর আমরা মেজর ইকবালকে দেখতে পাই, যার বাবা তাকে আবারও টোকা দিচ্ছিল। এইবারে ইকবাল ভীষণ রেগে যায় এবং তাকে বার্তাপে নিয়ে গিয়ে মেরে ফেলে। এরপর হামজা আসলামকে তার রাস্তা থেকে সরানোর প্ল্যান করে, আর অন্যদিকে উজেরকে দুবাই থেকে পাকিস্তানে আনা হচ্ছিল এবং আসলাম তাকে জেলে নিয়ে যাওয়ার আগেই মারার প্ল্যান করছিল। আমরা দেখি হামজা শিরানির সাথে দেখা করে এবং তাকে বলে দেয় যে আসলামই 4 জন নিরীহ বেলুচ ছেলেদের মেরেছিল। এই কথা শুনে শিরানি হামজাকে বলে আসলাম কোন পথ দিয়ে যাবে শুধু তা জানিয়ে দিতে, বাকিটা সে সামলে নেবে। হামজা এখন পাকিস্তানি পুলিশের ভিতরেও গুপ্তচর তৈরি করে ফেলেছিল। আসলাম কোন রোড দিয়ে যাচ্ছিল তা জানতে পেরেই বেলুচ সেনাবাহিনীকে খবর দেয় এবং তারা তার পিছু নেয়। সুযোগ পাওয়া মাত্রই সে তাদের বোমা ভর্তি গাড়ি দিয়ে আসলামের গাড়িতে ধাক্কা মারে, যার ফলে সেখানে বিশাল ব্লাস্ট হয় আর আসলাম মারা যায়। এরপর হামজা দুবাইতে যায় অজয় সান্যালের সাথে দেখা করতে। তার প্ল্যান অনুযায়ী হামজা খুব ভালো কাজ করছে, তাই সে খুশি হয়। হামজা জানায় যে দাউদ 60,000 কোটি টাকার জাল নোট ভারতে পাঠানোর প্ল্যান করছে। অজয় স্যার সঙ্গে সঙ্গে এই খবর প্রধানমন্ত্রীকে জানায়, যার পর ভারতের সব 500,000-এর নোট বাতিল করার ঘোষণা হয়। এই খবরে এদের সবার মাথা খারাপ হয়ে যায়। আতিফ আহমেদও কি করবে বুঝে উঠতে পারে না। আসলে আতিফ আহমেদ ইকবালের অর্ডারে উত্তরপ্রদেশের কালোবাজারি কাজ করত আর ড্রাগ সাপ্লাই করত। এই খবরে জাভেদ খানানি পুরোপুরি পাগল হয়ে পড়ে। এদিকে অজয় সান্যাল হামজাকে ফুল ফ্রিডম দিয়ে দেয় যে যতজনকে পারো মেরে ফেলো, আমাদের বাকি এজেন্টরাও এই কাজে লেগে আছে। এরপর পাকিস্তানে বেশ কয়েকজন সন্ত্রাসকে গুলি করে হত্যা করা হয়। এদিকে খানানি মেজর ইকবালকে ফোন করে হেল্প চায়, কিন্তু সে মুখের ওপরই ফোন কেটে দেয়। যারপর হামজাকে ফোন করে তার পরিস্থিতি বলে। হামজা জানায় সে সব মালের ব্যবস্থা করে দেবে, খানানির কোনো লস হবে না। যারপর খানানি হামজাকে লোকেশন বলে দেয়, বাট তার কোনো আইডিয়া ছিল না হামজা এবারে কোন রূপে আসছে। হামজা সেখানে পৌঁছালে খানানি দুটো ফ্লোরে থাকা সেই 60,000 কোটি টাকা তাকে দেখায়, যার পর তারা ছাদে গিয়ে দুজনের সিগারেট ধরায়। হামজা জানায় এটাই তার লাস্ট সিগারেট, তো সেটা ভালো করে খেতে। খানানি এতক্ষণে বুঝতে পারে সে হামজাকে ডেকে এখানে খুব বড় ভুল করে ফেলেছে। হামজা তার গলাটা ধরে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এইভাবে হামজা জাভেদ খানানি এবং জহুর মিস্ত্রি সহ বেশ কয়েকজনকে মারতে থাকে। জহুর মিস্ত্রিকে মারার আগে হামজা অজয় সান্যালের সাথে কথা বলায় ভিডিও কলে। অজয় স্যার তাকে মনে করিয়ে দেয় সেই প্লেন হাইজ্যাকের সময়ের কথাটা আর বলে ইন্ডিয়া ঘরে ঢুকেও মারতে জানে। অজয় স্যার তাকে ফোর্স করে ভারত মাতা কি জয় স্লোগান দেওয়ার জন্য, যেটা দিতে দিতেই হামজা তাকে মেরে ফেলে। এরপর দেখি কিছুদিন পর ইন্ডিয়া পাকিস্তানের উপর ফুল সার্জিক্যাল স্ট্রাইক চালায়, যা ছিল রিভেঞ্জ অ্যাটাক। তারপর কেউ আতিফ আহমদকেও গুলি করে, ফলে সেও মারা যায়। এদিকে আমাদের সাজিয়া বানো নামে একজন ডক্টরকে দেখানো হয়, যে হাসপাতালে একজন টেররিস্টের সেলাইনে পয়জন ইনজেক্ট করে তাকে মেরে দেয়। হামজাও এমন একটি পয়জনের দানা নিয়ে এসেছিল, যেটা বডিতে এক ফোঁটা টাচ হলেই ধীরে ধীরে তার শরীরের কিডনি লিভার খারাপ করে দেবে। সে যন্ত্রণায় ধীরে ধীরে মরতে থাকবে আর সব শেষে তার ডেথ হয়ে যাবে। এটা এমনই একটি ডেথ যা কোনোভাবে ধরা পসিবল না। এই টেকনিক হামজাকে শেখানো হয়েছিল যাতে সে দাউদকে মারতে পারে, বাট হামজা অনেক চেষ্টা করেও শেষ অবধি সেটা করতে পারে না। অ্যাকচুয়ালি যখন সবাই দাউদের সাথে দেখা করে বেরোচ্ছিল, তখন সবাই হাত মিলিয়ে বেরোচ্ছিল আর হামজা হাতের ব্যান্ডেডের মাধ্যমে ওই পয়জনটি নিয়ে এসেছিল। বাট সে হ্যান্ডশেক করতে গেলে দাউদের শরীর খারাপ করে যায় আর সব নার্স তার চেক আপে বিজি হয়ে যায়, ফলে হামজার প্ল্যান সাকসেস হতে হতে আটকে যায়। দাউদ ও ইকবাল বুঝতে পারছিল যে হাওয়া বদলাচ্ছে, তাই দাউদ বলে কিছু টেররিস্টকে ইন্ডিয়াতে পাঠিয়ে বিভিন্ন জায়গায় ব্লাস্ট করতে। তাই ইকবাল হামজাকে ডেলিভারি লোকেশনে ডাকে, কারণ তার কাছ থেকে প্রচুর অস্ত্রের প্রয়োজন ছিল। সেখানে খুব বড় বড় আতঙ্কবাদী ছিল। এরপর হামজা যখন ডেলিভারি করার জন্য বেরোচ্ছিল, সেই ইয়ালিনাকে বিদায় দেয় আর বলে এটাই হয়তো আমাদের শেষ দেখা। যার পর তাদের মনের কষ্ট স্পষ্ট চোখে দেখা যায়, বাট কারোর কিছু করার ছিল না। আর এখানে দেখি হামজা যাওয়ার পর ওমার সে এলিনার কাছে যায় আর তার সন্তানকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে হামজা কে, তার আসল পরিচয় কি। এখন এলিনাকে তার সন্তানকে বাঁচানোর জন্য হামজার আসল পরিচয় বলতে বাধ্য হয়। এই কথা শুনে ওমান ইকবালকে তখনই ফোন করে জানায়, যার পর সে ফুল প্ল্যানে হামজার জন্য ওয়েট করছিল আর দাঁত পিষছিল। হামজা তখন রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইকবালের কাছে যায়। রিজওয়ান টাকা নিয়ে বেরিয়ে আসে। এদিকে ইকবালের কথায় হামজা বুঝে যায় যে ইকবাল কোনোভাবে বুঝে গেছে, যার পর ইকবাল হামজাকে ভীষণ মারতে শুরু করে। বাট এখানে আসার আগে হামজা সবকিছু ভেবে রেখেছিল, এমনকি সে বেলুচ সেনাবাহিনীকেও নিজের পক্ষে নিয়ে এসেছিল। 5 মিনিট পর ইকবাল একটি সুইচ প্রেস করে, বাট তাকেই দেওয়া অস্ত্রের ভেতরে সমস্ত বোমা ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে পুরো বিল্ডিং ভেঙে পড়ে। হামজা কিছুক্ষণ পর সেন্স ফেরে, যার পর সবার সাথে তুমুল অ্যাকশন স্টার্ট হয়।
এবং তারপর ইকবালের সাথে এক জোরদার অ্যাকশন চালু হয়। এদিকে বাইরে বেলুচ সেনাবাহিনী ইকবালের ও তার সন্ত্রাসীদের ওপর হামলা করছিল, যা দেখে ইকবাল পুরো শক হয়ে যায় আর পালানোর চেষ্টা করে। হামজা তার পিছন করে এবং অবশেষে তাকে ট্রেনের অয়েল ট্যাঙ্কে ঢুকিয়ে মেরে ফেলে। এই সিনটা অ্যাকচুয়ালি তোমরা দেখলে বুঝতে পারবে কি ভয়ানকভাবে মেরেছিল হামজা তাকে। সবশেষে হামজা শেষবারের মতো ইয়ালিনাকে ফোন করে এবং তাকে বলে যে সে তাকে এবং তাদের সন্তানকে খুব ভালোবাসে। ইয়ালিনা ভয় পায় যে হামজা সম্ভবত ধরা পড়ে যাবে, কারণ ওমার তার আসল পরিচয় জেনে গেছে। সে হামজার জন্য অঝরে কাঁদে। হামজা তার আসল নাম ইয়ালিনাকে জানায়, যার পর ফোন কেটে দেয়। এরপর দেখি ওমার হামজাকে গ্রেফতার করে টর্চার করছে। হাসান নামে একজন বিশেষ আইসিসি অফিসার হামজার থেকে ডেটা বার করার জন্য তাকে 3rd ডিগ্রি টর্চার দিচ্ছিল। তারপর দেখি হাসানের কাছে একটি কল আসে যে হাসান যেন তার এজেন্টকে 24 ঘন্টার মধ্যে বর্ডারে পৌঁছে দেয়, না হলে সে এই খবর ছড়িয়ে দেবে যে হাসান সামান্য কিছু টাকার বিনিময়ে তার দেশের ডেটা ইসরায়েলকে সেল করে দিচ্ছিল। আসলে অজয় স্যারের কাছে হাসানের এই ভিডিওটি ছিল। এই ভিডিওটি দেখার পর হাসান হামজাকে ভারতে ফেরাতে রাজি হয়, বাট তার বদলে কাউকে তো দোষী দেখাতেই হবে। এ কথা শুনে হামজা তাকে বলে উজের কখন কাজে লাগবে, তাকে তো এই জন্যই বাঁচিয়ে রেখেছিল। এ কথা শুনে তারা উজেরের ওপর দোষ চাপিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়। হামজাকে ছেড়ে দেওয়া হয় বর্ডারের রাস্তায়। তাকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি আসে। হামজা গাড়িতে উঠে পাশের সিটে চোখ যেতেই সে চমকে যায়, কারণ সে জামিলিকে দেখতে পায়। এখানেই আমরা জানতে পারি যে জামিলি সেই এজেন্ট ছিল যে 45 বছর ধরে পাকিস্তানে বসবাস করে ভারতের সব ডেটা শেয়ার করত। যার পর হামজা বলে তার একটাই আফসোস থেকে গেল, সে দাউদকে কোনোভাবে মারতে পারল না। বাট জামিলি জানায় দাউদের শরীরে যে বিষ সে ইনজেক্ট করতে চেয়েছিল তা জামিলি অনেক আগেই প্রয়োগ করে ফেলেছে, তাই তো দাউদ বিছানায় যন্ত্রণায় ছটপট করছে এখন। এই কথা শুনে হামজা আরো অবাক হয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছলে হামজা ইয়ালিনা আর তার সন্তানের কথা মনে করে। জামিলি হামজাকে দেখে বুঝতে পারে আর বলে হামজার জন্য তাকে ভুলে যাওয়াই তার ভালো হবে। সে হামজাকে এও বলে যে সে দেশের জন্য অনেক বড় কাজ করেছে, তার এখন রেস্ট নেওয়া দরকার, কারণ এটা তো সবে শুরু। এরপর হামজা একজন ওস্তাদ হয়ে ভারতে ফিরে আসে। সে তার গ্রামে যায়, কিন্তু দেখতে পায় যে তার বোন, মা এবং বোনের সন্তানেরা সবাই জসকৃতের মৃত্যু মেনে নিয়েছে এবং সুখে শান্তিতে বসবাস করছে। জসকৃত বাড়ি থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে যায় আর সে বাড়ি না ফেরার সিদ্ধান্ত নেয়। তাই জসকৃত দূর থেকে তাদের দেখতে থাকে এবং ইউটার্ন মেরে ফিরে যায়, কারণ জসকৃত বুঝে গেছিল এই দুনিয়া আর তার জন্য না, কারণ সে এখন ইন্ডিয়ান এজেন্ট। তার নেক্সট মিশন তার জন্য ওয়েট করছে। তার কাছে একটি ফটো ছিল যেখানে তার বউ ছেলে থাকে, যা হামজা চোখের জল ফেলতে ফেলতে চালিয়ে দেয়, কারণ ভারত মাতার থেকে বড় আর কিছু না। যার পর মুভি এন্ডিং সিনে আমরা দেখতে পাই জসকৃতের ফুল ট্রেনিং, যে কিভাবে নিজের গুপ্ত রাখতে হয়, কিভাবে মুসলিম সেজে থাকতে হয়, কিভাবে এনিমিদের মারতে হয় প্ল্যান করে। যার পরে এই দারুণ মুভিটি, অ্যাকচুয়ালি এই দারুণ ইন্ডিয়ান মিশন এইখানে শেষ হয়। তো কেমন লাগলো ভিডিওটা? যারা শেষ অবধি ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই এক্সপ্লেন তোমাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করো আর কমেন্টে লেখো জয় হিন্দ, আর শেয়ার করো তাদের সাথে যারা ভারতের এই মিশন সম্পর্কে জানতোই না। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমি যখনই চ্যানেলে কিছু আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।